আচ্ছা, আগের দিন আমরা শেষ করেছিলাম কপার, সিলভার এবং গোল্ডের ফাস্ট আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড দিয়ে। আজকে আমরা সেখান থেকেই শুরু করব, দ্যাট মিনস কপার, সিলভার এবং গোল্ডের আলোচনা দিয়ে। তবে তার আগে অন্য একটা জিনিস একটু ছোট্ট করে আমাদের আলোচনা করে নিতে হবে। দ্যাট ইজ, আমরা এতদিন অবধি প্রত্যেকটা এলিমেন্টের যখন আয়নাইজেশন এনার্জি আলোচনা করেছি তখন তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি নিয়ে আলোচনা করেছি, এবং বাই ডিফল্ট আমরা যখন কোনো একটা এলিমেন্টের আয়নাইজেশন এনার্জির কথা বলি তখন জেনারেলি তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জির কথাই কনসিডার করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার সেকেন্ড আয়নাইজেশন এনার্জির কথাও আমাদের কনসিডারেশনের মধ্যে আনতে হয়, এবং সেক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি তার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বলে উল্লেখ করে দিই। যদি উল্লেখ না করি তাহলে ধরে নিতে হয় যে আমরা তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করব, দ্যাট ইজ দ্য সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ এলিমেন্ট। এখন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আমরা প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে কোনো একটি এলিমেন্টের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অবভিয়াসলি তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জির থেকে বেশি হবে। এটা বোঝাটা খুব একটা শক্ত নয়, তার কারণ আমরা জানি যে অন ফার্স্ট আয়নাইজেশন কোনো একটা এলিমেন্ট থেকে একটা ইলেকট্রন রিমুভ হচ্ছে এবং ফলত দ্য অ্যাটম বিকাম পজিটিভলি চার্জ আয়ন। এখন একটা নিউট্রাল অ্যাটম থেকে কোনো একটা ইলেকট্রন রিমুভ করতে যে পরিমাণ এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে, একটা পজিটিভলি চার্জ আয়ন থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে অবভিয়াসলি তার চেয়ে বেশি অ্যামাউন্ট এনার্জি আমাকে দিতে হবে। সো যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেই তার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জির থেকে বেশি হবে, এটা এক্সপেক্টেড। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড মিনস তার অ্যাডজাসেন্ট এলিমেন্টের সঙ্গে কম্পেয়ার করলে দেখতে পাওয়া যায় যে সেটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডের সঙ্গে মেলে না। তো আমরা আজকে আলোচনাটা শুরু করব সেই জায়গা থেকে। প্রথমে কপার, সিলভার, গোল্ডের আলোচনায় যাওয়ার আগে আমরা অন্য একটা ট্রায়াডের ক্ষেত্রে একটু সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডটা দেখে নেব, দ্যাট ইজ বোরন, কার্বন এবং নাইট্রোজেন। এখন বোরন, কার্বন এবং নাইট্রোজেনের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি যখন আমাদের কনসিডার আমরা করব, আমাদের যে কোনো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কনসিডারেশনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যেহেতু এই ইলেকট্রনের রিমুভালটা হচ্ছে সাকসেসিভ স্টেজে, তার মানে প্রথমে একটা ইলেকট্রন রিমুভ হচ্ছে, তারপরে সেকেন্ড আর একটা ইলেকট্রন রিমুভ হচ্ছে। তো সেকেন্ড ইলেকট্রনের রিমুভালের সময় আমাদের সবসময় কনসিডার করতে হবে সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা যেটা ওই পার্টিকুলার এলিমেন্ট অ্যাচিভ করছে আফটার দ্য ফার্স্ট আয়নাইজেশন। তার মানে আমাদের যখন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ বোরন, কার্বন অ্যান্ড নাইট্রোজেন কনসিডার করতে হবে, তখন আমাদের যে ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে বোরন, কার্বন এবং নাইট্রোজেন আফটার ফার্স্ট আয়নাইজেশন কি ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করেছে সেটা, এবং সেটাই আমাদের বলে দেবে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড কি হবে। এখন তাহলে সেই অনুযায়ী আমরা আগে যদি বোরন, কার্বন এবং নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলি, সেটা হচ্ছে এরকম: হিলিয়াম 2s2 2p1, কার্বন helium 2s2 2p2, nitrogen helium 2s2 2p3। এখন ফার্স্ট আয়নাইজেশনের পরে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম: it becomes boron 2s2
কার্বন (2s2 2p1), nitrogen (2s2 2). এখন যদি আমরা বোরন কার্বন নাইট্রোজেনের রেসপেক্টে কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সেখানে যা পিরিয়ডিক ট্রেন্ড ছিল আয়নাইজেশন এনার্জি, একটা পিরিয়ডের বাঁ দিক থেকে ডান দিকে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে, সেই ট্রেন্ডটা মেনটেন হয়। দ্যাট মিনস আয়নাইজেশন এনার্জি অফ boron is less than carbon and less than nitrogen. So it is our expected trend এবং সেটা ফলো করে। কিন্তু যদি আমরা this is obviously the first ionization energy, কিন্তু আমরা যদি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি রেসপেক্টে কনসিডার করি, তাহলে দেখব যে among these three the second ionization energy of carbon is least. That means the trend is like that: boron greater than carbon, less than nitrogen. Why it is so? এখন আমরা যতটা শিখেছি তাতে আমাদের এই ট্রেন্ডটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট নয়। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে আফটার দ্য ফার্স্ট আয়নাইজেশন, বোরনের যে ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ আ beryllium like configuration, which is a closed shell electronic configuration 1s2 2s2. ফলত এই ধরনের স্টেবল ফিল্ড শেল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য বোরন প্লাস, দ্যাট মিনস আফটার ফার্স্ট আয়নাইজেশন, it is very reluctant to remove another electron. So তার ফলে ionization energy of B plus, that is the second ionization energy of boron, is very high. Whereas কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ইলেকট্রনিক কনফিগারেশন আফটার ফার্স্ট আয়নাইজেশন ইজ 2s2 2p1, যেখানে তার ফিল্ড শেল ইলেকট্রনিক কনফিগারেশন বেরিলিয়ামের ফিল্ড শেল ইলেকট্রনিক কনফিগারেশনের থেকে একটা ইলেকট্রন বেশি রয়েছে। সো কার্বন যদি এই সেকেন্ড ইলেকট্রনটাকেও রিমুভ করে ফেলতে পারে আফটার দ্য ফার্স্ট আয়নাইজেশন, এই টুপিতে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাও যদি সে রিমুভ করে ফেলতে পারে, তাহলে সে বেরিলিয়ামের মতো একটা ফিল্ড শেল কনফিগারেশন 2s2 কনফিগারেশন অ্যাচিভ করতে পারবে। সো C plus is very eager to release that electron which resides in 2p orbital. তো তার ফলে কার্বনের second ionization energy is comparatively less, whereas in case of nitrogen, তার electronic configuration after first ionization is 2s2 2p2. এখন সেখানে যদি আমি আরো একটা ইলেকট্রন রিমুভ করিও, তাহলেও তার কোনো এক্সট্রা স্টেবিলিটি বা এই ধরনের কিছু অ্যাচিভ করার কোনো প্রশ্ন নেই। সো তার ফলে সেক্ষেত্রে যে নর্মাল ট্রেন্ড, দ্যাট মিনস কার্বন প্লাস থেকে C প্লাস থেকে নাইট্রোজেন প্লাসে গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করার জন্যে যে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করার কথা, সেই ট্রেন্ডটাই ফলো হচ্ছে। ফলত আমরা দেখতে পাচ্ছি যে বোরন, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি রেসপেক্টে কার্বনের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ইজ লিস্ট দেন, এবং সেটা লিস্ট কম্পেয়ার টু বোরন এবং নাইট্রোজেন। বোরন এবং নাইট্রোজেন দুজনেরই সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কার্বনের থেকে বেশি, কার্বনের সবচেয়ে কম। সো তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের যখন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ অ্যান এলিমেন্ট সেটা কনসিডার করতে হবে, তো তখন সেক্ষেত্রে আফটার ফার্স্ট আয়নাইজেশন ওই পার্টিকুলার এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়াচ্ছে তার উপর এর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ডিপেন্ড করবে। সো এই আইডিয়াটা নিয়েই আমরা প্রসিড করব রিগার্ডিং the second trend of second ionization energy of copper, silver and gold. কপার, সিলভার এবং গোল্ডের ক্ষেত্রে আমাদের যদি
আয়নাইজেশন এনার্জি কনসিডার করতে হয়, তাহলে আমরা আগে দেখে নিই তার গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটা কি ছিল। আমরা দেখেছিলাম যে কপারের ক্ষেত্রে ছিল হচ্ছে আর্গন 3d10 4s1, সিলভারের ক্ষেত্রে ক্রিপ্টন 4d10 5s1, গোল্ডের ক্ষেত্রে xenon 4f14 5d10 6s1। যদি আমরা কপার, সিলভার এবং গোল্ডের ফার্স্ট আয়নাইজেশন এনার্জির দিকে তাকাই, তাহলে দেখব যে সেটার ভ্যালু ছিল এরকম। কপারের ক্ষেত্রে ছিল 745.5 কিলোজুল পার মোল, সিলভারের ক্ষেত্রে ছিল 731 কিলোজুল পার মোল এবং গোল্ডের ক্ষেত্রে ছিল 890.1 কিলোজুল পার মোল। এবং আমরা সেখানে দেখেছিলাম যে কপারের থেকে সিলভারের আয়নাইজেশন এনার্জি কম এবং সিলভারের থেকে গোল্ডের আয়নাইজেশন এনার্জি বেশি, এবং সেটাকে আমরা এক্সপ্লেন করেছিলাম যে আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে যেহেতু আয়নাইজেশন এনার্জি কমার কথা, সেই জন্য কপার থেকে সিলভারে কমেছে, whereas গোল্ডের ক্ষেত্রে ডিউ টু পোর শিল্ডিং অফ 14 ইলেকট্রন ইন 4f অরবিটাল এবং রিলেটিভিস্টিক এফেক্ট which is operative in 6s অরবিটাল ইন কেস অফ গোল্ড, তার জন্যে গোল্ডের আয়নাইজেশন এনার্জি সিলভারের থেকে অনেকটা ইনক্রিজ করে গেছে। এবার আমরা যদি তাদের সেকেন্ড আয়নাইজেশন এনার্জির দিকে তাকাই, তাহলে দেখব যে ইন টার্মস অফ সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ কপার, সিলভার অ্যান্ড গোল্ড কিলোজুল পার মোল, তার ভ্যালুটা হচ্ছে 1957.92 কিলোজুল পার মোল, সিলভারের ক্ষেত্রে 2072.93 কিলোজুল পার মোল এবং গোল্ডের ক্ষেত্রে 1949.3 kilojoule per mole. That means, with respect to second ionization, silver ionization energy is higher than both copper and gold. This is with respect to first ionization energy, and this is with respect to second ionization energy. But why this is so? সো এটা কনসিডার করতে গেলে তাহলে আমাদের যেটা দেখতে হবে, এতক্ষণ অব্দি আমরা দেখতে পেলাম যে আফটার ফার্স্ট আয়নাইজেশন কপার, সিলভার এবং গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম দাঁড়াচ্ছে। এখন এই সুযোগে আমরা যেটা করে নিতে পারি যে কপার, সিলভার এবং গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন আফটার ফার্স্ট আয়নাইজেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের আগের গ্রুপে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে ইকুইভ্যালেন্ট। দ্যাট মিনস তাদের আগের গ্রুপে যেটা রয়েছে নিকেল, প্যালাডিয়াম এবং প্ল্যাটিনামের সঙ্গে ইকুইভ্যালেন্ট। সো আমরা যদি নিকেল, প্যালাডিয়াম এবং প্ল্যাটিনামের ইলেকট্রনিক কনফিগারেশনটা এই সুযোগে দেখে ফেলতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কপার, সিলভার এবং গোল্ডের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডটা এরকম কেন। সো লেট আস কনসিডার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল, প্যালাডিয়াম অ্যান্ড প্ল্যাটিনাম।
নিকেলের ক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি যে আর্গন 3d8 4s2। এখন আমরা পিরিয়ডিক টেবিলের গোড়াতেই বলেছিলাম যে আমরা পিরিয়ডিক টেবিল কনস্ট্রাক্ট করা হয়েছিল যাতে একই গ্রুপ ওয়াইজ যে কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো তাদের ভ্যালেন্সিয়াল মোরলেস আইডেন্টিক্যাল এবং যাতে মনে রাখার সুবিধা হয় সেই কারণে, এবং সেই নিয়ম ফলো করেই আমরা প্রত্যেকটা গ্রুপেই দেখেছি যে সেই ট্রেন্ডটা মেনটেন্ড হয়। সো ইট ইজ এক্সপেক্টেড যে নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম ট্রায়াডের ক্ষেত্রেও এই রুলটা ফলো হবে, এবং প্যালাডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত ছিল ক্রিপ্টন 4d8 5s2, এবং প্ল্যাটিনামের ক্ষেত্রে xenon 4f14 5d8 6s2। কিন্তু দেখতে পাওয়া যায় যে নিকেলের ক্ষেত্রে যদিও এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কারেক্ট, কিন্তু প্যালাডিয়াম বা প্ল্যাটিনামের ক্ষেত্রে এটা মেলে না। সো কি অ্যাকচুয়াল কনফিগারেশন? প্যালাডিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় the actual electronic configuration like this: krypton 4d10 5s0, এবং প্ল্যাটিনামের ক্ষেত্রে xenon 4f14 5d9 6s1. So rather unusual. So let us try to explain যে কেন নিকেল, প্যালাডিয়াম এবং প্ল্যাটিনামের ক্ষেত্রে there is a variation of electronic configuration. নিকেল, প্যালাডিয়াম এবং প্ল্যাটিনামের ইলেকট্রনিক কনফিগারেশন বোঝার আগে আমাদের অন্য আরেকটা প্রবলেম একটু অ্যাড্রেস করে নিলে এটা বুঝতে সুবিধা হয়। দ্যাট ইজ দ্য রিলেটিভ এনার্জি অর্ডারিং অফ 4s অ্যান্ড 3d অরবিটাল। অনেক বইতেই আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন যখন আলোচনা করি তখন আমরা সেক্ষেত্রে অফবাউ প্রিন্সিপাল মেনে চলি, এবং অফবাউ প্রিন্সিপাল আলোচনা করতে গিয়ে আমরা বলি যে ইলেকট্রনের ফিল আপের অর্ডারিংটা হবে এরকম যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s এটসেট্রা, এবং ইলেকট্রনের ফিল আপের অর্ডারটা হচ্ছে এইরকম। এবং সেই অনুযায়ী আমরা বলি যে প্রথমে 1s ভর্তি হবে, তারপরে 2s ভর্তি হবে, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, এইরকম ভাবে চলতে থাকবে। এবং আমরা দেখি যে সেই অনুযায়ী ফিল আপ করতে গেলে অর্ডারটা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই মোরলেস মেনটেন্ড হয়। কন্ট্রোভার্সিটা যেখানে এসে অ্যারাইজ করে সেটা হচ্ছে দ্য রিলেটিভ এনার্জি অর্ডারিং অফ 4s এবং 3d, এবং মোস্ট অফ দি বইতে যেটা বলা থাকে সেটা হচ্ছে যে 4s ইজ অফ লোয়ার এনার্জি দেন 3d, এবং সেই কারণে 4s আগে ভর্তি হয় এবং 3d পরে ভর্তি হয়। বাট দিস ইজ ভেরি লুজ কমেন্ট, এবং এটার প্রপার রিজনটা বোধ হয় 4s এর লোয়ার এনার্জি দেন 3d এটা নয়। সো কারণটা কি সেটা আমরা একটু দেখে নিই।
তাহলে এটা আমরা জাস্টিফাই করতে পারি। আচ্ছা, এই কন্ট্রোভার্সিটা অ্যারাইজ করেছে কোথা থেকে? না, এই কন্ট্রোভার্সিটা অ্যারাইজ করেছে এই জায়গা থেকে যে আমরা দেখেছি যে যখন আমরা পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখছি, তখন সেখানে আমরা দেখছি দ্যাট ইজ আর্গন 4s1। এখানে ইলেকট্রনটা 3D শেলে না গিয়ে 4s এ প্রথম ভর্তি হচ্ছে। তারপরে ক্যালসিয়াম, তার ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 4s2। তারপরে স্ক্যান্ডিয়াম, সেখানে প্রথম 3D শেলে ইলেকট্রন ইন্ট্রোডিউসড হচ্ছে, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন বিকাম আর্গন 3d1 4s2। এখন এটা অনেক বইতেই এটা এভাবে বলা হয় যে 4s যেহেতু 3D চেয়ে লোয়ার এনার্জি, সেই জন্য আগে 4s ভর্তি হচ্ছে, তারপরে 3D ভর্তি হচ্ছে। কিন্তু এই স্টেটমেন্টটার প্রবলেম হচ্ছে এটাই, সেক্ষেত্রে আমরা জাস্টিফাই করতে পারি না যে আয়নাইজেশনের ক্ষেত্রে স্ক্যান্ডিয়াম যখন আয়নাইজ করছে তখন কেন আগে এস থেকে বেরোচ্ছে, 4s থেকে বেরোচ্ছে, তারপরে 3D থেকে বেরোচ্ছে। দ্যাট মিনস আমরা যখন পজিটিভলি চার্জ আয়নের কথা ভাবছি, তখন আমরা বলছি যে স্ক্যান্ডিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ লাইক দিস। সো তাহলে সেক্ষেত্রে 4s থেকে আগে কেন ইলেকট্রনটা রিমুভ হল? এখন এটার ক্ষেত্রে একটা যুক্তি দেওয়া হয় যে দেয়ার ইজ এ ক্রসওভার অফ অরবিটাল এনার্জি ইন কেস অফ 3D অ্যান্ড 4s। তার মানে আপ টু যুক্তিটা এরকম যে 3D এবং 4s এর রিলেটিভ এনার্জি অর্ডারিংটা হচ্ছে এইরকম। So this is 3D and this is 4s. So প্রথমে যেহেতু 4s লোয়ার এনার্জি ছিল, সো তার ফলে 4s এ আগে ভর্তি হয়েছে, তারপরে 3D তে ভর্তি হয়েছে। স্ক্যান্ডিয়ামে এসে এটা ক্রসওভার করছে এবং 3D বিকাম মোর অ্যান্ড মোর স্টেবল কম্পেয়ার টু 4s। এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আয়নাইজেশন হচ্ছে, তখন যেহেতু 3D কম্পারেটিভলি লোয়ার এনার্জি দেন 4s, সো 3D থেকে আগে রিমুভ হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন এসেছিল, স্ক্যান্ডিয়াম অনওয়ার্ডস ট্রানজিশন এলিমেন্টগুলোর ক্ষেত্রে যদি 3D শেল ইজ লোয়ার দেন 4s হয়, তাহলে সেক্ষেত্রে 3D যদি লোয়ার এনার্জি হয়, তাহলে সব ইলেকট্রনগুলো স্ক্যান্ডিয়ামের পরের এলিমেন্টের ক্ষেত্রে, দ্যাট মিনস স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তাদের ক্ষেত্রে 3D অরবিটালের এনার্জি যদি 4s এর চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে সবকটা 4s ইলেকট্রনই 3D তে থাকা উচিত ছিল। তার মানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কনফিগারেশন হওয়া উচিত ছিল 3D 3 4s 0, টাইটেনিয়ামের ক্ষেত্রে 3D 4 4s 0, লাইক দ্যাট। দ্যাট মিনস স্ক্যান্ডিয়াম it should be 3D 3 4s 0, titanium it should be 3D 4 4s 0। কিন্তু এটা আমরা দেখতে পাই না। কিন্তু 3D যদি লোয়ার এনার্জি দেন 4s হয় আফটার স্ক্যান্ডিয়াম, তাহলে সেক্ষেত্রে এইরকম কনফিগারেশন হওয়া উচিত ছিল। তার কারণ আমরা জানি যে একটা ইলেকট্রন সে লোয়ার এনার্জি শেলে থাকাটা বেশি প্রেফার করে। সো তাহলে এইটা কখনো আমাদের কারণ হতে পারে না প্রথমে কেন 4s শেল ভর্তি হয়, তারপরে কেন 3D শেল ভর্তি হয়, এবং আয়নাইজেশনের সময় কেন আগে 4s শেল থেকে ইলেকট্রন রিমুভ হয়, তারপরে 3D শেল থেকে ইলেকট্রন রিমুভ হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের রিজনটা কি হতে পারে? এই ব্যাপারে একটা খুব ভালো আমাদের রিসোর্স আমাদের হাতে রয়েছে, যেখানে এই জিনিসটা পরিষ্কার করে এক্সপ্লিসিটলি এক্সপ্লেন করা রয়েছে।
হুইচ ইজ বাই এরিক ই সেরি। আগের দিন যে বইগুলোর অ্যাজ এ রেফারেন্স আমি উল্লেখ করেছিলাম তার মধ্যে এই এরিক ই সেরির একটি বইয়ের কথা আমি বলেছিলাম, পিরিয়ডিক টেবল। তো সেই এরিক ই সেরির একটা চমৎকার রেফারেন্স রয়েছে যেখানে এই অ্যানোমালাস ট্রেন্ডটা, রাদার অ্যানোমালাস নয়, এই ধরনের 3D এবং 4S এর রিলেটিভ এনার্জি অর্ডারিং নিয়ে একটা সুন্দর আলোচনা রয়েছে, এবং সেটা তোমরা এই লিঙ্ক যেটা দেয়া হয়েছে সেটায় তোমরা দেখে নিতে পারো। আমরা সেই কারণটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এখানে, এবং তারপরে তোমরা অ্যাজ এ রেফারেন্স এই লিঙ্কটিতে গিয়ে ওই আলোচনাটা দেখে নিতে পারো। এখন তাহলে কিভাবে আমরা ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি? বলা হয় যে অ্যাকচুয়ালি দ্য এনার্জি লেভেলের অর্ডারিং সেটা যদি আমরা ভাবি তাহলে সবচেয়ে 3S 3P 3D এবং 4S এদের রেসপেক্টে আমরা যদি ভাবি তাহলে সবচেয়ে লোয়েস্ট এনার্জিতে 3S, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তারপরে আছে 3P, এটা নিয়েও আমাদের কোনো সন্দেহ নেই। তারপরে যে অরবিটালটি আছে দ্যাট ইজ 3D, এবং তারপরে আছে 4S। এখন এই ধরনের একটা সিচুয়েশন যদি হয় তাহলে কেন আগে 4S করতে হচ্ছে, এটা একটা প্রশ্ন ফ্রম পটাশিয়াম। তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে 3D এবং 4S এই দুটি অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপ ইজ ভেরি লেস। এখন আমরা যদি ইলেকট্রন ফিল্ড আপের রেসপেক্টে ভাবি তাহলে আপ টু আর্গন 3S এবং 3P ফিল্ড আপ, এখানে দুটি ইলেকট্রন রয়েছে এবং এখানে 6টি ইলেকট্রন রয়েছে। এরপরে আরো একটি ইলেকট্রন আমি অ্যাড করছি ইন কেস অফ পটাশিয়াম। এখন তার কাছে যেটা লোয়েস্ট এনার্জি অ্যাভেলেবল দ্যাট ইজ 3D, এবং তারপরে হচ্ছে 4S। এখন যেহেতু 3D এবং 4S এর মধ্যে এনার্জি গ্যাপ খুব কম, সো দেয়ার ইজ এ কম্পিটিশন। কম্পিটিশন অ্যামং হুম? কম্পিটিশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যদি ইলেকট্রনটা লোয়ার এনার্জি শেলে থাকাটা প্রেফার করে তাহলে তার কাছে যে অ্যাভেলেবল অরবিটাল সেটা হচ্ছে 3D। কিন্তু আপ টু আর্গন অলরেডি n ইজ ইকাল টু 3 শেলে 8টা ইলেকট্রন ফিল্ড আপ, দুটো 3S এ, 6টা 3P তে। এখন সেম প্রিন্সিপাল কোয়ান্টাম শেলে বিলং করার কারণে যদি 3D তে আরো একটা ইলেকট্রন প্লেস করা হয় তাহলে দ্যাট ইলেকট্রন উইল ফেস সাম কাইন্ড অফ রিপালশন অফ দিস 3S and 3P ইলেকট্রন। সো 3D তে গেলে একদিকে যেমন ওই অ্যাডেড ইলেকট্রনটা ইন কেস অফ পটাশিয়াম যেমন এক্সট্রা রিপালশন, যেমন এক্সট্রা স্টেবিলাইজেশন কিছুটা পাবে, ঠিক তেমনি এক্সট্রা রিপালশন ফিল করবে ফ্রম 3S and 3P ইলেকট্রন। হোয়ারাস যদি ইলেকট্রনটা 4S এ যায় তাহলে এনার্জেটিক্যালি সে কিছুটা হায়ার শেলে মুভ করছে, ইট ইজ অবভিয়াস, কিন্তু একটা নতুন কোয়ান্টাম শেল হওয়ার কারণে যে রিপালশনটা 3D শেলে থাকলে সে ফিল করত সেটা সেই ক্ষেত্রে ফিল করছে না। সো দেয়ার ইজ এ কম্পিটিশন বিটুইন দিস টু, competition between the stabilization and the repulsion. সো আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কম্পিটিশনের মধ্যে রিপালসিভ ফোর্স বিকাম মোর প্রিডমিনেন্ট। তার মানে 3D তে থাকলে যতটা স্টেবিলাইজেশন তার চেয়ে এক্সটেন্ট অফ রিপালশন বেশি, সো দেয়ার ইজ এ নেট ডিস্টেবিলাইজেশন। হোয়ারাস 4S এ থাকলে যতটা সে এনার্জেটিক্যালি ডিস্টেবিলাইজ সিচুয়েশনে যাচ্ছে রিপালশনটা অনেকটা কম হচ্ছে। সো দুটো মিলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই ইলেকট্রনটা পটাশিয়ামের ক্ষেত্রে 4S এ থাকাটা বেশি প্রেফার করছে দেন দ্য 3D অরবিটাল। সো এইভাবে পটাশিয়ামের ক্ষেত্রে 4S এ একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে 4S এর সেকেন্ড ইলেকট্রনটা অ্যাড হচ্ছে। তারপরে নেক্সট হায়ার শেল যেটা অ্যাভেলেবল দ্যাট ইজ 4P।
সো এরপরে যদি আরো একটি ইলেকট্রন অ্যাড করতে হয়, সেই ইলেকট্রনটা অবভিয়াসলি 4p যেহেতু এনার্জেটিক্যালি অনেকটা হায়ার, তো তার তুলনায় 3D-তে থাকাটাই সে তখন বেশি প্রেফার করছে। সেই জন্যে 4s-এ দুটো ইলেকট্রন ভর্তি হয়ে যাওয়ার পর তারপরে ওই ইলেকট্রনটা 3D অরবিটালে অকুপাই করছে। সো এখন তাহলে এখানে ব্যাপারটা দাঁড়ালো আলটিমেটলি দ্য কম্পিটিশন বিটুইন দ্য স্টেবিলাইজেশন অ্যান্ড দ্য রিপালসিভ ফোর্স which is operative in case of 3D and 4s। এখন যদি এটাই হয় তাহলে অন আয়োনাইজেশন কেন 4s ইলেকট্রনটা আগে রিমুভ করছে, যদিও 4s ইলেকট্রনের এনার্জি কম্পারেটিভলি মানে 4s-এ থাকলে সেটা মোর স্টেবল সিচুয়েশনে থাকবে। এটা হিসেবে আমরা বলতে পারি যে আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রনের সিচুয়েশনটা এবার এমন যে 4s-এর দুটো ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, 3D-তে একটা ইলেকট্রন, দ্যাট মিনস স্ক্যান্ডিয়ামের সিচুয়েশন, তার মানে 4s-এর দুটি রয়েছে এবং 3D-তে একটা রয়েছে, এবং 3D ইলেকট্রনটা 4s-এর পরে ভর্তি হয়েছে। আপাতত আমরা এই সিচুয়েশনটা ধরে ব্যাপারটা ভাবি। সো এখান থেকে আমি একটা ইলেকট্রন রিমুভ করতে চাইছি। সো আমাদের এক্সপেকটেশন যে 3D থেকে যাওয়াটাই ইজিয়ার, তার কারণ সেখানে থেকে গেলে যেহেতু সেটা পরে ভর্তি হয়েছে তাহলে সেখান থেকে যাওয়াটাই আগে ইজিয়ার। তো আমরা ধরে নিচ্ছি যে ওই ইলেকট্রনটা 3D থেকেই রিমুভ হচ্ছে। এখন এই প্রসেসটা এইরকমভাবেই হচ্ছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু ইট ইজ মডেল যেটা দিয়ে আমরা ব্যাপারটাকে ইজিলি বুঝতে পারি। সো আমরা ধরে নিই যে 3D থেকেই আগে ইলেকট্রনটা গেছে, যেহেতু 3D-তে পরে ইলেকট্রনটা ফিল আপ হয়েছে, এই ব্যালেন্সটা মেনটেন করার জন্য। তার মানে এখন সিচুয়েশনটা হচ্ছে 4s-এর দুটো ইলেকট্রন আছে কিন্তু 3D-তে কোনো ইলেকট্রন নেই। দিস ইজ এ ভার্চুয়াল স্টেট। ভার্চুয়াল বলছি তার কারণে এক্স্যাক্টলি এইরকম ভাবে ব্যাপারটা ঘটছে এটা ভাবার কারণে, কিন্তু এটা এই মডেলটা ধরলে আমাদের বুঝতে সুবিধা হয় জিনিসটা কিভাবে করতে পারে, ব্যাপারটা রেশনাল একটা এক্সপ্লেনেশন। কিন্তু সিচুয়েশনটা এখানেই থেমে থাকবে। কেন না, যখনই কোনো একটা ইলেকট্রন রিমুভ হচ্ছে ফ্রম পার্টিকুলার অরবিটাল, তাহলে নাম্বার অফ প্রোটনের তুলনায় নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা কম, একটা পজিটিভ চার্জ ডেভেলপ। এখন যখন এটা পজিটিভ চার্জ ডেভেলপ করবে তাহলে প্রত্যেকটা অরবিটালের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স ইনক্রিজ করবে। এখন এই ইনক্রিজড অ্যাট্রাকশনের ফলে প্রত্যেকটা অরবিটালই স্টেবিলাইজড হবে। তার মানে 3s স্টেবিলাইজড হবে, 3p স্টেবিলাইজড হবে, 3d স্টেবিলাইজড হবে, 4s হবে, 4p হবে, প্রত্যেকটা অরবিটাল স্টেবিলাইজড হবে। বাট দ্য এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশন ইজ নট ইকুয়াল। কেন নয়? তার কারণ হচ্ছে যে অরবিটাল নিউক্লিয়াসের যত কাছাকাছি সেই অরবিটালের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স তত বেশি কাজ করবে। যে অরবিটাল যতটা নিউক্লিয়াস থেকে দূরে তার উপর কম্পারেটিভলি কম অ্যাক্ট করবে। তো তার ফলে 3D যেহেতু নিউক্লিয়াসের বেশি কাছাকাছি, সো তার মানে 3D-র ওপর অ্যাট্রাকটিভ ফোর্স অনেক বেশি কাজ করছে কম্পেয়ার টু 4s। তার ফলে এই যে এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশন যদি আমরা ভাবি তাহলে 3s স্টেবিলাইজড হবে, 3p স্টেবিলাইজড হবে, 3d সেটাও স্টেবিলাইজড হবে। অবভিয়াসলি 4s-ও স্টেবিলাইজড হবে, কিন্তু যেহেতু তার উপর নেট অ্যাট্রাকটিভ ফোর্স কম অপারেট করছে, সো এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশন 4s-এর কম হবে, 4p-ও স্টেবিলাইজ করবে। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এইরকম একটা সিচুয়েশনে এসে অন আয়োনাইজেশন 3D এবং 4s-এর মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু অনেক বেড়ে গেছে, যেটা আমাদের আগে ছিল তার চেয়ে অনেক বেশি। ফলত এখন দেখতে পাওয়া যাচ্ছে যে ইন টার্মস অফ রিপালশন যদিও 3s এবং 3p-তে 8টা ইলেকট্রন রয়েছে, কিন্তু 3D-তে একটা ইলেকট্রন থাকলে সে যে পরিমাণ রিপালশন ফিল করছে
তার তুলনায় এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশনটা অনেক বেশি হয়ে গেছে কম্পেয়ার টু দ্য ফোরেস। ফোরেসে থাকলে অবভিয়াসলি রিপালশন কম, কিন্তু স্টেবিলাইজেশনও কম। সো এদের মধ্যে কম্পিটিশনে আমরা দেখতে পাচ্ছি যে এবার 3Dতে ইলেকট্রন থাকাটা মোর ফেভারেবল দেন ফোরেস। তার ফলে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন অ্যাজ ইফ ফোরেস থেকে 3Dতে জাম্প করে আসছে। সো দ্য নেট কনফিগারেশন যেটা দাঁড়াচ্ছে, দ্যাট ইজ দ্য 3D1 4s1 রাদার দ্যান 4s2। এবং এইভাবে যদি আমরা ব্যাপারটা দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে কেন আমরা বলি যে আগে ফোরেস থেকে ইলেকট্রন বেরোচ্ছে রাদার দ্যান 3D। সো দিস ইজ দ্য ফাইনাল স্টেট। এবং আমরা যেহেতু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট এই দুটোই কেবলমাত্র নিয়ে কনসিডার করি, আমরা এই মাঝের ইন্টারমিডিয়েট স্টেজটা দেখতে পাই না বা সেটা আমাদের আইসোলেট করার কোনো উপায় নেই। সো আমরা অ্যাজ এই ব্যাপারটাকে এভাবে দেখি যেন ইলেকট্রনটা ফোরেস থেকেই রিমুভ হচ্ছে। স্টিল এখানে একটা জিনিস বলে রাখা বলে যে দিস ইজ এ মডেল, এটা ভাবার কোনো কারণ নেই এইরকম ভাবে স্টেপ ওয়াইজ ইলেকট্রনটা রিমুভ হচ্ছে, যে প্রথমে এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, তারপরে একটা স্টেজে 3D থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তারপরে রিঅর্গানাইজেশন হলো এবং তারপরে আবার রিঅ্যারেঞ্জমেন্ট হলো ইলেকট্রনের। ব্যাপারটা আদৌ এরকম নয়, কিন্তু এভাবে জিনিসটা ভাবলে আমাদের জাস্টিফাই করতে একটা সুবিধা। সো তাহলে এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি যে 3Dর এনার্জি 4s এর থেকে কম হওয়া সত্ত্বেও কেন 4s অরবিটাল আগে ফিল্ড আপ হয়েছে তারপরে 3D হয়েছে, অথচ ইলেকট্রন রিমুভালের সময় আমরা কেন দেখতে পাচ্ছি যে 4s থেকে আগে ইলেকট্রন রিমুভ হচ্ছে তারপরে 3D থেকে ইলেকট্রন রিমুভ হচ্ছে। এখন এই জিনিসটা দেখে আমাদের ওই কপার, সিলভার এবং গোল্ডের প্রবলেম, সেকেন্ড আয়নাইজেশনের যে প্রবলেমটা আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, বা নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনামের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাকে আমরা কি করে জাস্টিফাই করতে পারি। Let us write the electronic configuration of nickel, palladium and platinum bonds again. নিকেলের ক্ষেত্রে আমরা দেখেছি দ্যাট ইজ আর্গন 3D8 4s2, প্যালাডিয়ামের ক্ষেত্রে ক্রিপ্টন 4D10 5s0, প্ল্যাটিনামের ক্ষেত্রে xenon 4f14 5d9 6s1। তাহলে কেন এরকম? এখানে আমরা ওই একই রকম ভাবে বলতে পারি যে নিকেল থেকে আমরা যখন প্যালাডিয়ামে গেছি, তো নিকেলের ক্ষেত্রে সিচুয়েশনটা ছিল 3D এবং 4s, দ্যাট ইজ দ্য ভ্যালেন্সি। আমরা আগের উদাহরণে দেখছিলাম যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যখন আয়োনাইজেশন হচ্ছে তখন প্রত্যেকটা অরবিটালি স্টেবিলাইজ করছে, তার কারণ তার উপর নিউক্লিয়ার চার্জ আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে এবং তার ফলে প্রত্যেকটা অরবিটালি স্টেবিলাইজ করছে এবং ফলত ডি এবং এস এর মধ্যে এনার্জি গ্যাপ ইনক্রিজ করছে। সো নিকেলের ক্ষেত্রে 3D এবং 4s এর মধ্যে একটা সাফিসিয়েন্ট একটা সার্টেন একটা এনার্জি গ্যাপ ছিল। সেখান থেকে নিকেল থেকে আমরা যখন প্যালাডিয়ামে আসছি, এটা যদি নিকেলের কেস হয়, সেখান থেকে আমরা যখন প্যালাডিয়ামে আসছি তখন আমরা দেখছি যে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, তার কারণ নিকেলের থেকে প্যালাডিয়ামের নিউক্লিয়ার অ্যাটমিক নাম্বার বেশি। সো ফলত আগের ক্ষেত্রে যেমন অন আয়োনাইজেশন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অ্যাট্রাকটিভ ফোর্স আউটারমোস্ট শেলের উপর ইনক্রিজ করার কারণে প্রত্যেকটা অরবিটাল স্টেবিলাইজ হচ্ছে, তাহলে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করলেও সেই এফেক্টটা আমরা দেখতে পাবো। তার মানে 4D এবং 5s এর ওপরেও অ্যাট্রাকটিভ ফোর্স বাড়বে এবং দুটি অরবিটালই স্টেবিলাইজ হবে, কিন্তু 4D স্টেবিলাইজেশন 5s এর থেকে অনেক বেশি হওয়ার কারণে প্যালাডিয়ামের ক্ষেত্রে 4D এবং 5s এর মধ্যে এনার্জি গ্যাপ নিকেলের 3D এবং 4s এর মধ্যে এনার্জি গ্যাপের চেয়ে বেশি। আমি এখানে নিকেলের 3Dর সঙ্গে প্যালাডিয়ামের 4D কম্পেয়ার করিনি, এটা ভাবার কোনো কারণ নেই যে এই দুটো সেম এনার্জিতে। আমি জাস্ট রিলেটিভ গ্যাপটাকে বোঝাতে চেয়েছি যে এখানে কতটা গ্যাপ আর এখানে কতটা গ্যাপ। সো আমরা দেখতে পাচ্ছি নিকেলের ক্ষেত্রে 3D এবং 4s এর মধ্যে যে এনার্জি গ্যাপ ছিল, প্যালাডিয়ামের ক্ষেত্রে 4D এবং 5s এর মধ্যে এনার্জি গ্যাপ তার চেয়ে অনেক বেড়ে গেছে। ফলত
দেখতে পাওয়া যাচ্ছে যে আহ, এই এনার্জি গ্যাপটা বেড়ে যাওয়ার কারণে সেই জন্যে 5s-এ ইলেকট্রন থাকার বদলে 4d-তে ইলেকট্রন থাকাটা মোর প্রেফারেবল। অ্যাজ ওয়েল অ্যাজ 4d-তে যদি সবকটা ইলেকট্রন থাকে তাহলে দ্যাট অ্যাচিভ ফিল শেল ইলেকট্রনিক কনফিগারেশন। সেই জন্যে দেখতে পাওয়া যাচ্ছে যে প্যালাডিয়ামের ক্ষেত্রে সবকটা ইলেকট্রন 4d-তে মুভ করে গেছে, whereas প্ল্যাটিনামের ক্ষেত্রে আবার ইলেকট্রনিক কনফিগারেশনটার একটা চেঞ্জ হয়েছে, সেখানে 5d9 6s1। সেটা কেন? তার কারণ প্ল্যাটিনামের ক্ষেত্রে তো এনার্জি গ্যাপ আরো বেশি হওয়ার কথা, সেখানে তো 5d-র তুলনায় 6s এনার্জি গ্যাপ আরো ইনক্রিজ করে দেওয়ার কথা। তো সেখানে কেন 5d9 6s1? না, ডেফিনেটলি সেটা হওয়ার কথা, কিন্তু এখানে একটা অ্যাডিশনাল এফেক্ট আবার এসে গেছে। এটা হচ্ছে 6s অরবিটাল, প্ল্যাটিনামের যেহেতু অ্যাটমিক নাম্বার ইজ ভেরি হাই, দ্যাট ইজ 78, সো তার ফলে সেখানে রিলেটিভিস্টিক এফেক্ট অপারেটিভ, ফলত 6s আবার রিলেটিভিস্টিক এফেক্টের জন্য কিছুটা স্টেবিলিটি গেইন করছে। তার ফলে প্ল্যাটিনামের ক্ষেত্রে 5d এবং 6s এর মধ্যে এনার্জি গ্যাপটা যতটা ইনক্রিজ করার কথা ছিল ততটা বেশি হতে পারছে না, তার চেয়ে কিছুটা কম হচ্ছে। সো তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আবার 5d-তে 10টা ইলেকট্রনই চলে যাওয়ার বদলে একটা ইলেকট্রন 6s-এ থাকাটা বেশি প্রেফার করছে। সো তার ফলে সিচুয়েশনটা প্ল্যাটিনামের ক্ষেত্রে 5d9 6s1। তার ফলে তিনটে এলিমেন্টের ক্ষেত্রে, একই গ্রুপের তিনটে এলিমেন্ট নিকেল, প্যালাডিয়াম এবং প্ল্যাটিনাম, তিনজনের ক্ষেত্রে আমরা তিন রকম ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাচ্ছি। যে এর নিকেলের ক্ষেত্রে 3d8 4s2, প্যালাডিয়ামের ক্ষেত্রে 4d10 5s0, আর প্ল্যাটিনামের ক্ষেত্রে 5d9 6s1। সো এর সপক্ষে যদি আরো কিছুটা যুক্তি দেওয়া যায় তাহলে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা যদি নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনামের আগের এলিমেন্টগুলোর ক্ষেত্রে তাকাই তাহলেও দেখব দ্যাট মিনস কোবাল্ট, রোডিয়াম এবং ইরিডিয়াম। কোবাল্টের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d7 4s2, রোডিয়ামের ক্ষেত্রে ক্রিপ্টন 4d8 5s1, xenon 5d7 6s, sorry 4f14 5d7 6s। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও রোডিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ঘটেছিল। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কেন এই 5s ইলেকট্রনটাও 4d-তে চলে গেল না? তার কারণ এই এনার্জি ডিফারেন্স ইনক্রিজ করাটা যেমন একটা ডিসাইডিং ফ্যাক্টর এই d-তে ইলেকট্রন মুভ করে যাওয়ার পেছনে, 4d-তে ইলেকট্রন মুভ করে যাওয়ার পেছনে প্যালাডিয়ামের ক্ষেত্রে, তেমনি আরও একটা ফ্যাক্টর হচ্ছে 4d10-এর মতো একটা ফিল শেল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করাটা। তো সেটা কিন্তু রোডিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রনটা চলে গেলেও সম্ভব না। সো তার ফলে সেই এক্সট্রা স্টেবিলিটিটা যেহেতু এখানে অ্যাবসেন্ট, তার ফলে এনার্জি গ্যাপ বেড়ে যাওয়ার ফলে রোডিয়ামে শুধুমাত্র একটি ইলেকট্রন d-তে মুভ করেছে, 4d8 5s1 হয়েছে, সেটা কিন্তু 4d9 5s0 হয়নি। প্যালাডিয়ামের ক্ষেত্রে যেহেতু এর সঙ্গে সঙ্গে ওই d10 কনফিগারেশন অ্যাচিভ করার একটা প্রবাবিলিটি রয়েছে, তো সেই জন্যেই 10টা ইলেকট্রনই কিন্তু 4d-তে মুভ করে গেছে, সেখানে কিন্তু s-এ কোনো ইলেকট্রন নেই। whereas ইরিডিয়ামের ক্ষেত্রে সেখানে কিন্তু প্ল্যাটিনামের মতো কোনো ব্যাপার ঘটেনি, সেখানে কিন্তু সেই নর্মাল ট্রেন্ড ফলো হয়েছে। সো তাহলে আমরা আমাদের এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো কেন এরকম তার একটা জাস্টিফিকেশন এভাবে পেতে পারি। শুধু তাই না, এখান থেকে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা পিরিয়ডিক টেবিলের এলিমেন্টগুলোর ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে সবসময় খুব ভালো করে নজর করি না, কিন্তু যদি আমরা ভালো করে নজর করি তাহলে দেখবো এখানে এরকম অনেক হিডেন ট্রেজার লুকিয়ে রয়েছে যেগুলো খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস এবং ফ্যাক্ট আমাদের সামনে তুলে ধরে।
তো এই আলোচনা থেকে আবার আমরা আমাদের পুরনো আলোচনায় ফিরে যাই, দ্যাট ইজ কপার, সিলভার এবং গোল্ডের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সো সেই জায়গায় যদি আমরা যাই তাহলে আমরা দেখেছিলাম যে কপার, সিলভার এবং গোল্ড তার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি যেটা ছিল সেটা হচ্ছে কপারের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ইন কিলো জুল পার মোল। সেখানে আমরা যেটা বলেছিলাম যে কপারের ক্ষেত্রে হচ্ছে 1957.92, সিলভারের ক্ষেত্রে 2072.93 এবং গোল্ডের ক্ষেত্রে 1949.3। সো সেখানে আমরা বলেছিলাম যে এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন যে কনসিডার করার ক্ষেত্রে আফটার ফার্স্ট আয়নাইজেশন কপার, সিলভার এবং গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়াচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলভারের ক্ষেত্রে আফটার ফার্স্ট আয়নাইজেশন তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে প্যালাডিয়ামের মতো একটা ভেরি স্টেবল কনফিগারেশন হুইচ ইজ ক্রিপ্টন 4d10। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সিলভারের ক্ষেত্রে তার সেকেন্ড আয়নাইজেশন হচ্ছে ম্যাক্সিমাম, তার কারণ প্যালাডিয়ামের মতো একটা ফিল্ড শেল কনফিগারেশন হওয়ার কারণে সে সহজে এই অরবিটাল ফিল্ড শেল অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করতে চাইছে না। হোয়ারেস কপার বা গোল্ডের ক্ষেত্রে এই ধরনের কোনো ফিল্ড শেল কনফিগারেশন অ্যাচিভ না করার কারণে তাদের ক্ষেত্রে সেকেন্ড আয়নাইজেশন ইজ নট সো মাচ ডিফিকাল্ট। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কপার, সিলভার, গোল্ডের ক্ষেত্রে ইন টার্মস অফ সেকেন্ড আয়নাইজেশন সিলভারের আয়নাইজেশন এনার্জি ইজ ম্যাক্সিমাম। Obviously it is for second ionization, not first ionization. So we can explain this, why the second ionization energy of silver is greater than copper and gold. Because after first ionization, silver achieve a very stable electronic configuration of palladium, which is krypton 4d10, which is a field shell configuration and very stable with respect to the adjacent electronic configuration. So it is very reluctant to ionize its valence electron. So তার ফলে আমরা সিলভারের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কেন হায়ার সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারলাম। সো আজকে আমরা এখানেই শেষ করব। এর পরের দিন আমরা আরো একটা ইন্টারেস্টিং আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড নিয়ে শুরু করব।